বাংলাদেশ মিশন ঘিরে হিন্দু জঙ্গিদের তাণ্ডব। জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি। দীর্ঘ 17 বছর পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশে নজর দিলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কিন্তু দূরে নয়। নেইমার এখন আর ফুটবলে নয়, প্রচার আর বিপণনের জন্য। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ঢাকা দিল্লি বিরোধ এখন চরমে। স্মরণকালে দুই দেশের মধ্যে এমন তিক্ত সম্পর্ক আর চোখে পড়েনি। ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে অব্যাহতভাবে হিন্দু জঙ্গিদের হামলা, অগ্নিসংযোগ ও কূটনীতিকদের হত্যায় হুমকির মতো ঘটনা নজিরবিহীন। মোদী সরকারের মদতে শত শত উগ্রবাদী হিন্দু বাংলাদেশের মিশনগুলোতে একের পর এক সহিংস বিক্ষোভ ও হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এসব ঘটনাকে নিশ্চিতভাবেই পুরো পরিকল্পিত বলে মনে করে বাংলাদেশ সরকার। গতকাল মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এবং বক্তব্য সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধেরও পরিপন্থী। গতকাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, ডিএইচপি ও বজরং দলের শত শত কর্মী হাইকমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়। সেখানে বাংলাদেশ বিরোধী চরম উস্কানিমূলক স্লোগানের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ আয়োজন করা হয় বলে দাবি আয়োজকদের। এদিন বিক্ষোভকারীরা গেরুয়া পতাকা হাতে স্লোগান দিতে দিতে কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা পুলিশ বসানো ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের মতে বিক্ষোভকারীরা অন্তত 2টি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগান দেন। এ সময় সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে এলাকা থেকে সরিয়ে নেয়। পরে ফের ব্যারিকেড বসিয়ে হাইকমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে সম্ভাব্য বিক্ষোভের কথা মাথায় রেখে বাংলাদেশ হাইকমিশনের সামনে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়। এদিকে গতকাল কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তবে ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় পুলিশ। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানায় বাংলাদেশ সরকার। সরকারের ভাষ্য, এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধেরও পরিপন্থী। গতকাল সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সকাল 9টা 40 মিনিটে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে আসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে প্রবেশ করেন। 5 মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে। এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী কূটনৈতিক কর্মী এবং স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় নয়াদিল্লি অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশার কথাও জানিয়েছে বাংলাদেশ সরকার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যতম আলোচনার বিষয়। তরুণদের নতুন রাজনৈতিক দলটি কোন বলয় থেকে ভোট করবে তাও চূড়ান্তের পথে। দলটিকে কাছে টানতে চাইছে বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ। উভয় পক্ষের সঙ্গে নানা মাধ্যমে আলোচনা চলছে এনসিপির। আগামী সংসদে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে দলটির। এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে চলতি সপ্তাহেই। বিভিন্ন সূত্রে জানা যায়, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এনসিপিকে আগামী নির্বাচনের কাছে টানতে চায় বিএনপি ও জামায়াত। এ লক্ষ্যে বিভিন্নভাবে দলটির সঙ্গে দেশে প্রধান দু দলের আলোচনা চলছে অনেকদিন ধরেই। এক্ষেত্রে এনসিপির উদ্দেশ্যে আগামী সংসদে বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আর বিএনপি জামায়াতের উদ্দেশ্যে বিপ্লবীদের সঙ্গে থাকার বিষয়টি দেখিয়ে ভোটের মাঠে বাড়তি সুবিধা নেওয়া। তবে এক্ষেত্রে বুঝে শুনে হিসাব করে পা ফেলার নীতি নিয়ে বেশি আসন ছাড় পাওয়ার কৌশল নিয়ে এগোচ্ছে এনসিপি। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির চলমান আলোচনা প্রায় শেষ পর্যায়ে আছে। চলতি সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর দলটির সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলাপ চূড়ান্ত হতে পারে। এক্ষেত্রে ইতিবাচক সাড়া মিলতে পারে এমন শক্ত ইঙ্গিত আছে। তেমনটি হলে জামায়াতের সঙ্গেও চলমান আসন সমঝোতার আলোচনার ইতি ঘটবে। আর বিএনপির সঙ্গে আলোচনা ভেস্তে গেলে জামায়াতের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হতে পারে। এনসিপির সঙ্গে আসন সমঝোতার বিষয় জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিপি সহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলমান আছে। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব আমার দেশকে বলেন, তারেক রহমান এলে হয়তো আসন সমঝোতার চলমান আলোচনা পরিণতির দিকে যাবে। তাদের সঙ্গে এনসিপি সমঝোতা হতে পারে, আবার জামায়াতের সঙ্গেও হতে পারে। তা না হলে এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট নিজের মতো করে এগোবে। এ বিষয়ে চলতি সপ্তাহে চূড়ান্ত হবে সিদ্ধান্ত। জানতে চাইলে এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান ও দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে অফিসিয়াল আনঅফিসিয়াল আলোচনা চলছে। ঘোষিত তফসিল অনুযায়ী 20 জানুয়ারি আগ পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 17 বছরে নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। তার প্রত্যাবর্তনের খবরে দলটির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে বিপুল উচ্ছ্বাস, যা ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়েও। তার আগমন উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন জেলার নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তারা নিজ উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস ভাড়া করছেন। দলের নেতারা আশা করছেন ওই দিন ভোর থেকেই রাজধানীর চারপাশ থেকে ঢাকামুখী জনস্রোত শুরু হবে। জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা মহানগরের নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। বুকিং দেওয়া হয়েছে 10 রুটের বিশেষ ট্রেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুরের মধ্যে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটটি সিলেটে হয়ে ঢাকায় আসবে। বেলা 11:55 স্ত্রী কন্যাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে 50 লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার 300 ফিট এলাকার সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে তিনি বলেন, 25 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন। আজই মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং 25 ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। তিনি আরও বলেন, নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের। আজ বুধবার সন্ধ্যা 6:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। আগামীকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 1 ঘন্টা যাত্রা বিরতি করবে। দলীয় সূত্রে জানা গেছে, দুপুর 12:15 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে শুভেচ্ছা বিনিময়ের পর 12:30 বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে রওনা করবেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। বেলা 3টার পর চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। সেখান থেকে সন্ধ্যা 7টার পর গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা করবেন।
তারেক রহমানের নিরাপত্তায় বিএনপির কেনা বুলেট প্রুফ গাড়িটি গত সোমবার ঢাকায় পৌঁছেছে। টোটা ল্যান্ড ক্রুজার প্র্যাডো এলসি 250 মডেলের গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে বিআরটিএ। এছাড়া নিরাপত্তার জন্য একাধিক আগ্নেয়াস্ত্রের অনুমোদন দিয়েছে সরকার। বিশ্ব রোড থেকে পূর্বাঞ্চলমুখী 300 ফিট সড়কের একটি অংশ জুড়ে মঞ্চ তৈরির কাজ চলছে। আজ বুধবার রাতের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রায় 900টি মাইক লাগানো হবে রাজধানীতে। এয়ারপোর্ট থেকে শুরু করে আবদুল্লাপুর, বিশ্ব রোড, বনানী হয়ে মহাখালী, যমুনা ফিউচার পার্ক, 300 ফিটের রাস্তা ধরে কাঞ্চন ব্রিজ পর্যন্ত লাগানো হচ্ছে এসব মাইক। পুরো এলাকা সিসিটিভি নিয়ন্ত্রণে থাকবে। তারেক রহমানের সংবর্ধনা মঞ্চে সঙ্গী হবেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতারা। এছাড়া দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন। নেতাকর্মীদের ঢল 300 ফিট ছাড়িয়ে বিমানবন্দর উত্তরা, বনানী পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে মাইকের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপন করা হবে। তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে লাখ লাখ নেতাকর্মীর সমাগম হবে ঢাকায়। ফলে জরুরি স্বাস্থ্যসেবার জন্য মোবাইল মেডিকেল টিম গঠন করেছে বিএনপি। জরুরি চিকিৎসার জন্য 300টি মোবাইল মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর ও 300 ফিটের আশেপাশে অবস্থিত হাসপাতালগুলো প্রস্তুত থাকবে। তারেক রহমানকে স্বাগত জানাতে আজ থেকে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করবেন। এ সময় জরুরি চিকিৎসার জন্য শহরের প্রতিটি প্রবেশমুখে ট্যাবের পক্ষ থেকে মেডিকেল টিম অবস্থান করবে। 25 ডিসেম্বর সংবর্ধনা স্থলে 3টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও 25টি অ্যাম্বুলেন্স থাকবে। যাত্রী সেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ সন্ধ্যা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধের ঘোষণা করেছে সিভিল এভিয়েশন। পাশাপাশি গত 18 ডিসেম্বর থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন প্রয়োজন হলে অনুমতি নিতে হবে। তারেক রহমান বিমানবন্দর থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পাবেন পুলিশ প্রোটেকশন সহ বিশেষ নিরাপত্তা। এছাড়া তার বাসভবন ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশ। এছাড়া তার নিরাপত্তা নিশ্চিতে দলের পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অব AKM শামসুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সহ একাধিক টিম কাজ করবে। এছাড়া দলের বিশ্বস্ত নেতাকর্মীদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে 10টি রুটে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এজন্য স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার, রাজবাড়ী পোড়াদহ, ঢালারচর এক্সপ্রেস, পাবনা রাজশাহী এবং রোহনপুর কমিউটার, রোহনপুর রাজশাহী ট্রেনের বৃহস্পতিবারে যাত্রা স্থগিত থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনের চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা 2025 প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল মুসলিম লীগ এনে যুব শাখার এক নেতা ভারতকে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্রের জবাব দেবে। কামরান সাইদ উসমানী নামের ওই নেতা এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন। ঢাকার বিরুদ্ধে নয়াদিল্লি যে কোনো পদক্ষেপ ইসলামাবাদকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করবে এমন হুমকি দিয়ে উসমানী বলেন, যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের উপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টি দেওয়ার সাহস করে, তাহলে মনে রাখবেন পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়। উসমানীর দাবি, মুসলিম তরুণরা এই অঞ্চলে ভারতের পরিকল্পনা সম্পর্কে সতর্ক হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান বাংলাদেশের উপর ভারতের অখণ্ড ভারত আদর্শ চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করবে। তিনি প্রস্তাব দিয়ে বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানে আর পাকিস্তানে বাংলাদেশে ঘাঁটি স্থাপন করা উচিত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলে আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে পাল্টে যাবে। একটা সময় নেইমার ছিলেন ফুটবল জাদুর সমর্থক। মাঠে ব্রাজিলিয়ান এই তারকা ফরওয়ার্ড থাকা মানেই ছিল উপচে পড়া গ্যালারি, দর্শকদের উল্লাসে ফেটে পড়ার দারুণ এক উপলক্ষ। কিন্তু কালের প্রক্রিয়াময় এখন বুড়োদের দলে নাম লিখে ফেলেছেন নেইমার। মাঠে এখন আর তার সেভাবে লড়াই করা হয় না।
যে কিনা এখন মাঠের বাইরে চোটের বিপক্ষে লড়াই করতে করতেই পরিশ্রান্ত। বার্সেলোনা পিএসজি হয়ে আল হিলালে পাড়ি জমিয়েছিলেন দারুণ কিছু উপহার দিতে, কিন্তু সৌদি আরবে সেই মিশন সাফল্যের দেখা পাননি। ইনজুরির ধকল সামলে উঠতে না পেরে লিখে গেছেন শুধু ব্যর্থতা আর হতাশার গল্প। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর, কিন্তু 2026 বিশ্বকাপে খেলতে হলে নেইমারকে থাকতে হবে খেলার মধ্যে। বিশ্ব মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত রাখতে ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো ক্লাবে নাম লেখাতে চান এই মেগাস্টার। নেইমারের ইংল্যান্ডে পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে এখন চলছে বিশ্লেষণ। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ক্রিস ওয়াডল। ইংল্যান্ডের সাবেক এই ইংলিশ উইঙ্গার বলেন, ইংল্যান্ডের কোনো ক্লাব নেইমারকে কিনলে সেটা ফুটবলের জন্য নয়, সেটা হতে পারে কেবল জার্সি বিক্রির জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো কোটি কোটি লাইক ও ভিউ আদায় করে নিতে পারেন নেইমার। এদিক থেকে যে কোনো দলে তার উপস্থিতি বাণিজ্যিকভাবে বেশ লাভজনক। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো গতির ফুটবলের সঙ্গে নেইমার কতটা তাল মেলাতে পারবেন এ নিয়ে প্রশ্ন রেখেছেন ওয়াডল। আমার মনে হয় না কোনো বড় ক্লাব তাকে নেবে। তার হাঁটুতে গুরুতর চোট ছিল। প্রিমিয়ার লিগ হলো গতির খেলা। কেউ যদি তাকে দলে টানে তবে সেটা হবে তার প্রোফাইল আর জার্সি বিক্রির কথা মাথায় রেখে। মাঠের পারফরম্যান্সে তিনি দলকে খুব বেশি কিছু দিতে পারবেন বলে মনে হয় না। ওয়াডল খোঁচাও দিয়েছেন নেইমারকে। নেইমার তো আর শেফিল্ড ওয়েডনেসডেতে খেলতে আসবেন না, তাই না? বড় কোনো ক্লাব যদি তাকে নেয় তবে সেটা হবে শুধুই প্রচার আর বিপণনের জন্য। দল হিসেবে তারা কতটা শক্তিশালী হবে সে প্রশ্ন থেকেই যায়। নেইমারের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন না ওয়াডল। ও ব্রাজিল দলে ফেরার চেষ্টা করছে। সত্যি বলতে ব্রাজিল এখন আগের মতো শক্তিশালী নয়। নেইমার হয়তো দলে ঢুকবে, কিন্তু আমি ওর বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনা দেখছি না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।